ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত। জরাসন্ধের উৎপত্তি এবং তার শক্তির বর্ণনা। বৈশাম্পায়ন বললেন, জন্মেজয়। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ, এই জরাসন্ধ কে? এর এত শক্তি ও পরাক্রম কি করে হলো? জ্বলন্ত অগ্নিতে যেমন পতঙ্গ পুড়ে মরে, তেমনি আপনার সঙ্গে শত্রুতা করেও তার পতন হয়নি। এর কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধর্মরাজ, জরাসন্ধের বল বীর্যের কথা শ্রবণ করুন। কেন এত অনিষ্ট করা সত্ত্বেও আমি তাকে বধ করিনি। পূর্বে মগধ দেশে বৃহদ্রথ নামে এক রাজা ছিলেন। তিনি 3 অক্ষহীনী সেনার অধিপতি। বীর, রূপবান, ধনবান, শক্তিসম্পন্ন এবং যাজ্ঞিক তথা তেজস্বী, ক্ষমাশীল, দণ্ডধর এবং ঐশ্বর্যশালী ছিলেন। কাশীরাজের 2 সুন্দরী কন্যাকে তিনি বিবাহ করেছিলেন এবং তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুজনকেই সমান প্রীতির চোখে দেখবেন। এইভাবে বিষয় ভোগ করতে করতে তার যৌবন অতিক্রান্ত হলো। মঙ্গলপ্রদ হোম, পুত্রেষ্টি যজ্ঞ ইত্যাদি করেও তার কোনো পুত্র জন্মালো না। একদিন তিনি শুনলেন যে গৌতম কক্ষীবানের পুত্র মহাত্মা চন্দ্রকৌশিক তপস্যায় বিরত হয়ে এদিকে এসে বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন। রাজা তার 2 রানীর সঙ্গে সেখানে গিয়ে তাকে রত্ন ইত্যাদি প্রদান করে সন্তুষ্ট করলেন। সত্যবাদী চন্দ্রকৌশিক ঋষি রাজা বৃহদ্রথকে বললেন, রাজন, তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি। তোমার যা অভিলাষ আমার কাছে চেয়ে নাও। রাজা বললেন, মণিবর, আমি সন্তানহীন, অভাগা, রাজ্য ছেড়ে তপবনে এসেছি। বর নিয়ে আমি কি করব? রাজার কাতর বাণী শুনে চন্দ্রকৌশিক কৃপা পরবশ হয়ে ধ্যানে বসলেন। তিনি যে আম্রবৃক্ষের নিচে ধ্যান বসেছিলেন, সেই গাছের একটি আম ধ্যানের সময় তার কোলের উপরে পড়ল। সেই ফলটি অত্যন্ত সরস হলেও পক্ষীর দ্বারা এঁটো হয়নি। মহর্ষি সেটি তুলে মন্ত্রপুত করে রাজাকে প্রদান করলেন। প্রকৃতপক্ষে রাজার পুত্রলাভের জন্যই সেটি পড়েছিল। মহাত্মা চন্দ্রকৌশিক রাজাকে বললেন, এবার তুমি গৃহে ফিরে যাও, শীঘ্রই তোমার পুত্র লাভ হবে। প্রণাম করে বৃহদ্রথ রাজধানীতে ফিরে এলেন এবং শুভ মুহূর্তে 2 রানীকে ফলটি ভাগ করে খেতে দিলেন। রানীরা দুজনে সেই ফলটি টুকরো করে খেলেন। মহর্ষির সত্যবাদিতার প্রভাবে 2 রানী গর্ভধারণ করলেন। রাজা বৃহদ্রথের আনন্দের সীমা রইল না। ধর্মরাজ, গর্ভপূর্ণ হলে 2 রানীর গর্ভ থেকে শরীরের এক এক অংশ বার হতে লাগলো। প্রত্যেকের গর্ভে একটি করে চোখ, একটি করে হাত, একটি করে পা, অর্ধেক পেট, অর্ধেক মুখ এবং অর্ধেক কোমর জন্মেছিল। তাই দেখে 2 রানী ভয় পেয়ে গেলেন। তারা দুঃখে হতাশ হয়ে দেহাংশ দুটি ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। দাসীরা নির্দেশ মতো সজীব টুকরোগুলো রানীমহলের বাইরে ফেলে দিয়ে এলো। রাজন, সেখানে জরা নামে এক রাক্ষসী বাস করত। সে মাংস খেত আর রক্ত পান করত। সে টুকরোগুলি তুলে নিয়ে যাবার সুবিধার জন্য সেগুলি জোড়া লাগিয়ে নিল। ব্যাস, টুকরোগুলি জোড়া লেগে এক মহা পরাক্রমশালী বলবান রাজকুমার তৈরি হলো। জরা রাক্ষসী হতচকিত হয়ে গেল। সে সেই বজ্র কর্কশ শরীরধারী রাজকুমারকে ওঠাতেই পারল না। কুমার হাতের মুষ্টি বন্ধ করে মুখ ঢুকিয়ে বর্ষার মেঘের ন্যায় গম্ভীর স্বরে ক্রন্দন শুরু করল। রানীর মহলের সকলে এবং রাজা সেই ক্রন্দনধ্বনি শুনে কৌতূহলাবিষ্ট হয়ে বাইরে এলেন। রানীরা যদিও পুত্র সম্পর্কে হতাশ হয়েছিলেন, তা সত্ত্বেও তাদের স্তন দুগ্ধে ভরে গিয়েছিল। তারা উদাস হয়ে পুত্র মুখ দর্শনের আকাঙ্ক্ষায় বাইরে এলেন। জরা রাক্ষসী রাজপরিবারের পরিস্থিতি, মমতা, আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা এবং বালকটির মুখ দেখে ভাবতে লাগলো, আমি এই
রাজার দেশেই থাকি। এদের সন্তানের জন্য তীব্র আকাঙ্ক্ষা, আর এরা অত্যন্ত ধার্মিক এবং মহাত্মা। অতএব এই নবজাত সুকুমার শিশুটিকে হত্যা করা উচিত নয়। তখন সে মনুষ্যরূপ ধারণ করে শিশুটিকে কোলে করে রাজার কাছে এসে বলল, রাজন, এই নিন আপনার পুত্র। মহর্ষির প্রসাদে আপনি একে প্রাপ্ত হয়েছেন। আমি একে রক্ষা করেছি, আপনি একে গ্রহণ করুন। রাক্ষসী বলা মাত্র রানীরা তাকে কোলে নিয়ে স্তন্যদান করতে শুরু করলেন। রাজা এইসব দেখে শুনে আনন্দে পূর্ণ হলেন। তিনি মনোহ রূপধারিণী রাক্ষসীকে জিজ্ঞাসা করলেন, ওহে পুত্রপ্রদানকারিণী, তুমি কে? আমার তো মনে হচ্ছে তুমি কোনো দেবী। একথা কি সত্য? জরা বলল, রাজন, আপনার কল্যাণ হোক। আমি জরা নামক রাক্ষসী। আমি সম্মানের সঙ্গে আপনার রাজ্যে থাকি এবং সুমেরু পর্বতেও উড়ে যেতে পারি। আমি আপনার রাজ্যে সর্বদা যত্ন পাই। আপনার উপর আমি প্রসন্ন, তাই আপনার পুত্রকে আপনার কাছে নিবেদন করছি। হে মহারাজ যুধিষ্ঠির। একথা বলেই জরা রাক্ষসী অন্তর্ধান করল। রাজা নবজাত পুত্রকে নিয়ে মহলে ফিরে এলেন। বালকের জাত কর্মাদি সংস্কার স্বাস্থ্যসম্মতভাবে করা হলো। জরা রাক্ষসীর নামে সমস্ত মগধ দেশে উৎসব পালন করা হলো। বৃহদ্রথ তার পুত্রের নামকরণ করার সময় বললেন, এই বালককে জরা সন্ধিত করেছেন, তাই এর নাম হবে জরাসন্ধ। বালক জরাসন্ধ শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় এবং যজ্ঞের অগ্নির ন্যায় আকৃতি ও বলে দিন দিন বৃদ্ধি পেয়ে পিতাকে এবং মাতাদের আনন্দিত করতে লাগল। কিছুদিন পর মহর্ষি চন্দ্র কৌশিক পুনরায় মগধে এলেন। রাজা তাকে খুব আদর ও আপ্যায়ন করলেন। তিনি প্রসন্ন হয়ে বললেন, রাজন, জরাসন্ধের জন্মের সমস্ত বৃত্তান্ত আমি দিব্য দৃষ্টিতে জেনে গিয়েছি। তোমার পুত্র অত্যন্ত তেজস্বী, ওজস্বী, বলবান এবং রূপবান হবে। তার বাহুবলে কোনো কিছুই অপ্রাপ্য থাকবে না। কেহই এর শক্তির সমকক্ষ হবে না এবং বিরোধীরা নিজেরাই নাশ হবে। দেবতারাও একে আঘাত করতে সক্ষম হবে না। সকলেই এর আদেশ মেনে নেবে। সর্বোপরি এর আরাধনায় প্রসন্ন হয়ে স্বয়ং মহাদেব একে দর্শন দেবেন। এই বলে মহর্ষি চন্দ্র কৌশিক চলে গেলেন। রাজা বৃহদ্রথ জরাসন্ধের রাজ্য অভিষেক করালেন এবং তিনি তার রানীদের নিয়ে বানপ্রস্থে চলে গেলেন। জরাসন্ধের শক্তি প্রকৃতই মহর্ষি চন্দ্র কৌশিকের কথা মতোই ছিল। আমরা যদিও বলবান, তবুও নীতির দৃষ্টিতে এ পর্যন্ত তাকে আমরা উপেক্ষাই করেছি।